এ ওয়ার্ড অন দ্য ওয়ার লিওনার্ড কোহেন। আজকের এই কবিতাটার এখানে বাংলা এক্সপ্লেন করব এবং এই কবিতাটা বর্তমান সময় ক্লাস 9 এর যে ইংলিশ স্যাম্পল কোশ্চেন আছে সেখানে কিন্তু ইনক্লুড করা হয়েছে, তো সেজন্য কিন্তু অনেকে পড়বে, তো সে কারণেই মূলত এখানে বাংলা এক্সপ্লেন এবং এখানে কি বোঝাতে চেয়েছে সেই বিষয়গুলো বলবো। শুধু এখানে লেখক পরিস্থিতি অথবা কবি পরিস্থিতি হিসেবে বলি, সেটা হচ্ছে লিওনার্ড কোহেন 1934 সালে জন্মগ্রহণ করেছেন এবং 2016 সালে মৃত্যুবরণ করেছেন। তিনি ছিলেন একজন কানাডার গীতিকার এবং গায়ক। ঠিক আছে, তার কবিতার থেকে গান এবং এই যে গীতিকারের সংখ্যাই বেশি পরিমাণে রয়েছে এবং তার গানগুলো এবং কবিতাগুলো বিশ্বব্যাপী বিখ্যাত। তার গানগুলোতে কি প্রেম, বিশ্বাস, ধর্ম, রাজনীতি এবং মানবিকতার বিষয়গুলো ফুটে এসেছে। তো এই বার্ড অন দ্য ওয়ার লিওনার্ড কোহেন এই কবিতাটিতে আসলে কি বোঝাতে চেয়েছেন, এই কবিতাটিতে আসলে কি বোঝাতে চেয়েছেন বা এর সার অংশ বা সার মর্মটা কি, সেটা যদি শুরুতে একটু বলে দেই, সেটা হচ্ছে এই কবিতাটিতে কবিতার যে ব্যক্তিগত যন্ত্রণা এবং মুক্তির আকাঙ্ক্ষা এবং অপরাধ বোধের প্রতিফলন ঘটেছে। এখানে কবি নিজের জীবনের ভুলগুলো এবং যন্ত্রণাগুলো এবং তার মুক্তির আকাঙ্ক্ষা প্রকাশ করতে চেয়েছিলেন। কবিতার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে মানুষ সবসময় মুক্তি, স্বাধীনতা এবং আত্মপ্রকাশের চেষ্টা করে, কিন্তু সেই চেষ্টায় মাঝে মাঝে অন্যদের আঘাত দিতে হয় বা নিজেকে ভুল পথে পরিচালিত করতে হয়। ঠিক আছে, এরকম নানা বিষয় এখানে তিনি ফুটে তুলেছেন এবং পরিশেষে বা সার্বিকভাবে বলা যায় কবি জীবনের কঠিন বাস্তবতা এবং ভুল এবং মুক্তির জন্য মানুষের যে একটা অন্তর্দ্বন্দ্ব আছে সেটাকে তুলে ধরেছেন। এটি একজন মানুষের ভেতরের যন্ত্রণার কথা বলে, যিনি ভুল পথে চলে গেলেও শেষ পর্যন্ত সঠিক পথে আসতে চায়। ওকে, আমরা লাইন বাই লাইন দেখবো এবং লাইনগুলোতে কি মিনিং এখানে তিনি বোঝাতে চেয়েছেন সেগুলো বাংলায় বলার চেষ্টা করব। ওকে, লেটস স্টার্ট। তো ফার্স্ট যে লাইনটি আছে সেটা হচ্ছে লাইক এ বার্ড অন দ্য ওয়ার, তারের উপরে একটা পাখি। এই লাইনটিতে পাখিকে একটি স্বাধীনতার প্রতীক হিসেবে উল্লেখ করেছে, কিন্তু পাখিটি তারের উপরে বসা, কিন্তু সে উড়তে পারে না। মানুষ বা কবি এখানে মানুষের যে অনেক সীমাবদ্ধতার কারণে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না, ঠিক একইভাবে সেই রূপকর্তে এখানে বলা হয়েছে লাইক এ বার্ড অন দ্য ওয়ার, মানে এখানে পাখিটি তারের উপরে বসা, কিন্তু সে স্বাধীন সত্তা, মানে পুরোপুরিভাবে স্বাধীন না। কোনো অজানা সীমাবদ্ধতার কারণে তিনি সঠিকভাবে উড়তে পারে না। এই লাইনটিতে এটাই বোঝাতে চেয়েছে, লাইক এ বার্ড অন দ্য ওয়ার, তারের উপরে একটা পাখি বসা। লাইক এ ট্রাঙ্ক ইন এ মিডনাইট কোয়ার, নট চোয়ার, এটা হবে কোয়ার। ঠিক আছে, মধ্যরাতের কি, এখানে মধ্যরাতের গানের দলের মদ্যপানের মতো। এই লাইনে কবি নিজেকে এমন একজন মানুষের সঙ্গে তুলনা করেছেন যিনি একটি গানের দলের অংশ হয়েও তিনি সেখানে মাতাল বা তাদের সাথে তিনি খাপ খাইয়ে নিতে পারতেছে না। ঠিক আছে, এখানে সঠিকভাবে তাদের সাথে অংশগ্রহণ করতে পারছে না। এখানে কবি মানুষের যে সমাজ থেকে মাঝে মাঝে বিচ্ছিন্নতা এবং জীবনের প্রতীক হিসেবে এই লাইনটি তিনি বোঝাতে চেয়েছেন। তারপর থার্ড যে লাইনটি আছে, আই হ্যাভ ট্রাইড ইন মাই ওয়ে টু বি ফ্রি, আমার দিক থেকে আমি খুব চেষ্টা করেছি এই ফ্রি হতে। আমি যে একটি তারের উপরে বসে আছি, অজানা এক কারণে আমি যে স্বাধীনভাবে উড়তে পারতেছি না লাইক একটা পাখির মতো, সেটার জন্য আমি কি অনেক চেষ্টা করেছি স্বাধীনতার জন্য, আমি অনেক চেষ্টা করেছি স্বাধীন হতে। আই হ্যাভ বিন ট্রাইড ইন মাই ওয়ে টু বি ফ্রি, আমার দিক থেকে আমি চেষ্টা করেছি স্বাধীন হতে। লাইক এ অর্ম অন এ হুক, ঠিক আছে, একটি কাঁটায় আটকে থাকা কীটের মতো, অন্যতম একটা পোকার মতো। এই লাইনে কবি নিজেকে কাঁটায় আটকে থাকা পোকার সঙ্গে তুলনা করেছেন, যা একটি ফাঁদে আটকেছে বা পালানোর উপায় নেই। এটি কবির জীবনের একটি ফাঁদে আটকে যাওয়ার অবস্থা বোঝায়, যেখানে তিনি কষ্টের মধ্যে আছেন এবং মুক্তি পেতে ব্যর্থ হয়েছেন। আসলে এই চারটি লাইন কবির জীবনের সংকট, দুর্বলতা এবং মুক্তির জন্য তার যে কামনা আছে সেটা চিত্রিত হয়েছে অথবা ফুটে উঠেছে। এর পরবর্তী চারটি লাইন যদি দেখি আমরা, সেটা হচ্ছে লাইক এ নাইট ফ্রম এ সাম ওল্ড ফ্যাশনেট বুক। হ্যাঁ, আমি পুরনো যুগের যে বইগুলো আছে সেগুলো কোনো বীরের গাথা সেভাবে কিন্তু এখানে রয়ে গেছে, মানে এটা দিয়ে এটা বোঝাতে চেয়েছে নিজেকে পুরনো যুগের একজন বীরের সঙ্গে তিনি তুলনা করেছেন, যিনি বীরত্বে এবং আদর্শের প্রতীক, কিন্তু সেই বীরত্ব
বর্তমান সময়ের প্রেক্ষাপটে পুরনো হয়ে গেছে। এই কারণে বলছে ওল্ড ফ্যাশনেড বুক, যেটা আগের সময় খুব তার বীরত্ব এবং তার আদর্শের প্রতীক হিসেবে ব্যবহার হয়েছে, কিন্তু বর্তমানে কবি এখানে কি বোঝাতে চেয়েছেন, তার নৈতিকতা এবং মূল্যবোধ আগে ছিল, যা হয়তো সময়ের সঙ্গে বদলে গেছে বা অন্যদের কাছে সেগুলো বর্তমান সময়ে অর্থহীন হয়ে পড়েছে। ঠিক আছে, লাইক এ নাইট ফ্রম এ সাম ওল্ড ফ্যাশনেড বুক, I have saved all my ribbons for thee. Thee মানে ইউ আর কি। ঠিক আছে, এটা বলছে এখানে ফিতেগুলো, রিবন্স মানে ফিতে বোঝায়, কিন্তু এখানে অর্থটা রূপক অর্থে এসেছে। এখানে হবে, এখানে কবির রিবন্স মানে প্রতীক বা এখানে জয়, তার যে বীরত্বকথা সেগুলো এখানে ফুটে উঠছে। মানে তার যে বীরত্বকথা এবং অর্জনগুলো সেগুলো তিনি তার প্রিয়জনের জন্য সঞ্চয় করে রেখেছেন। এটি তার ভালোবাসা এবং আনুগত্যের প্রতীক হতে পারে, যেখানে তিনি তার সবকিছু তার প্রিয়জনের জন্য উৎসর্গ করবে। ঠিক আছে, I have saved all my revenge for thee. If I have been unkind, কি যদি আমি আনকাইন্ড হই, অদয়ালু হই, নিষ্ঠুর হই। এই লাইনে কবি নিজেকে ভুল বা নিষ্ঠুর আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করেছে, বা সেকেন্ড লাইনে বা এর পরের লাইনে করবে আর কি, যা অন্যের প্রতি কঠোর বা আঘাতমূলক ছিল। তবে তিনি আশা করেছেন সেই আচরণ মাফ করা যাবে এবং ক্ষমার যোগ্য হবে। এবং এই পরের লাইনে তিনি সেটা বলেছে, দেখো, I hope that you can just let it go by. এটার মানে হচ্ছে আশা করি তুমি আমাকে মাফ করে দেবে। এখানে কবি সরাসরি ক্ষমা চেয়ে বলেছেন যে তিনি যা করেছেন তা যেন তার প্রিয়জনের ভুল বা মাফ করে দেয়। এটি মানুষের অপরাধবোধ এবং সম্পর্কের মধ্যে শুদ্ধতার আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে, যেখানে তিনি চাইছেন তার ভুলগুলো ভুলে গিয়ে সম্পর্কটিতে আবার ঠিক হয়ে যাবে। এই চারটি লাইন দ্বারা কবি নিজের ভিতরে জটিলতা, দায়বদ্ধতা এবং প্রিয়জনের প্রতি এবং তার ভালোবাসার দায় স্বীকার করার অনুভূতি প্রকাশ পেয়েছে। এর পরের লাইনগুলো দেখো, if I have been untrue, যদি আমি কখনো মিথ্যা বলে থাকি। এই লাইনে কবি নিজেকে অপরাধী বলে মনে করে এবং সে হয়তোবা জীবনে কারো প্রতি অসত্য আচরণ করেছেন। তিনি মিথ্যার জন্য ক্ষমা চাচ্ছেন এবং স্বীকার করেছেন তিনি কখনো এমনটা করবেন না। ঠিক আছে, এর পরের লাইনটি হচ্ছে I hope, আমি আশা করি, you know, তুমি জানো, it was never to you. তিনি যদি কখনো অসত্য কথা, আনট্রু, এটা যদি বলেও থাকে কিন্তু তার প্রিয়জনের জন্য এটা কখনোই ছিল না, এটা তিনি বলতে চাচ্ছে। I hope, আমি আশা করি, you know, তুমি জানবে, it was never to you, এটা কখনোই তোমার জন্য ছিল না। লাইক এ বেবি স্টিলবর্ন, এটা দিয়ে তিনি একটি মৃত্যু শিশুর মতো বোঝাতে চেয়েছেন। এখানে কবি মৃত্যু শিশুর উদাহরণ দিয়ে জীবনের গভীর যন্ত্রণা এবং হতাশার কথা বলেছেন। এটি মৃত্যু শিশু যেমন জীবনের আশার আগে শেষ হয়ে যায়, তেমনি তার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে আশা এবং স্বপ্নের মৃত্যু ঘটেছে। এটি কবির ভিতরের বেদনা এবং শূন্যতার প্রতীক হিসেবে ব্যবহার হয়েছে। ও লাইক এ বেবি স্টিলবর্ন, like a beast with his horn. ঠিক আছে, এটা তারা কি বোঝাচ্ছে, একটি সিংওয়ালা জানোয়ারের মতো। এই লাইনে কবি একটি নিজেকে সিংওয়ালা জানোয়ারের সঙ্গে অথবা পশুর সঙ্গে তুলনা করেছেন, যা নিজেদের শিং দিয়ে অন্যকে আঘাত করে। এটি কবিতার জীবনের এবং আচরণের প্রতি এক ধরনের স্বীকারোক্তি, যেখানে তিনি বলেছেন যে তিনি এমন একজন যিনি হয়তোবা তার আচরণ দিয়ে অন্যদের আঘাত করেছেন, কখনো ইচ্ছাকৃতভাবে বা কখনো অজান্তে। এই লাইনগুলো দিয়ে কবি তার নিজের ভুল, দুর্বলতা এবং ভিতরের যন্ত্রণার কথা বলেছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে তার জীবনের অনেক ক্ষেত্রেই তিনি নিজের অজান্তে অন্যদের ক্ষতি করেছেন, কিন্তু সেটা তার নিয়ন্ত্রণের বাইরে ছিল। I have been torn everyone who reached out for me. আমি সবাইকে ছিঁড়ে ফেলছি যারা আমার দিকে হাত বাড়িয়েছিলেন। এখানে কবি মর্মতাবেদী ভাবে স্বীকার করেছেন যে যারা তাকে ভালোবাসার জন্য বা সাহায্যের জন্য এগিয়ে এসেছেন তাদের তিনি কষ্ট দিয়েছেন। তিনি নিজেকে এমন একজন হিসেবে চিহ্নিত করেছেন যিনি অন্যদের থেকে দূরে সরে গেছেন এবং এমন আচরণ করেছেন যা তাদের আহত করেছেন। এটি তার আত্মবিরোধ এবং অপরাধবোধের প্রতিফলন। বাট আই সোয়ার বাই দিস সং টু, আমি এই গানটির কসম খেয়ে বলছি। এই লাইনে কবিতার সৃষ্টিশীলতা এবং শিল্পকে শপথ হিসেবে ব্যবহার করেছেন। তিনি এই গানটির মাধ্যমে নিজের দায় এবং প্রতিশ্রুতির কথা তুলে ধরেছেন। এটি বোঝায় যে তিনি গানের মাধ্যমে তার প্রিয়জনের কাছে সত্য বলতে চায় এবং তার ভিতরে বেদনা এবং অপরাধবোধের প্রতি এবং প্রতিশ্রুতি প্রকাশ করতেছে। আমি শুরুতেই বলছি এই কবি কিন্তু কবিতা থেকে তার গানগুলো বেশি লিখেছেন, এই কারণে কিন্তু তার যে প্রিয় গানটার কসম খেয়ে তিনি বলতে চায়। কি বলতে চায়? And by all that I have done wrong, I will make it all up to
দি। ঠিক আছে, এটা বলতে চাচ্ছে এখানে আমি কবি যে আমার ভুলগুলো আছে, পাপগুলো আছে এবং অন্যায় কাজগুলো আমি স্বীকার করেছেন, তিনি বোঝাতে চেয়েছেন তার করা ভুলগুলো তার জীবনের একটি বড় অংশ, সেই ভুলগুলো নিয়েই তিনি বেঁচে আছেন। কবির এই স্বীকারোক্তি কবির অনুশোচনা এবং আত্মসমালোচনার প্রতীক। এবং সর্বশেষ যে লাইনটা আছে, আই উইল মেক ইট আপ টু দি, এটা হচ্ছে কি দেখো, যে লাইনে কবির প্রতিশ্রুতি দিয়েছেন তার প্রিয়জনের সব ভুলগুলো এবং যে ভুলগুলো করেছেন তা ঠিক করার তিনি চেষ্টা করবেন। এটি কবির আন্তরিকতা এবং সমর্পণের যে প্রকাশ আছে, সেখানে তিনি এটি প্রিয়জনের সবকিছু করতে প্রতিজ্ঞাবদ্ধ। এই চারটি লাইন দ্বারা লাস্টের কবি নিজের ভুলগুলো স্বীকার করে এবং প্রিয়জনের প্রতি ক্ষমা প্রার্থনা করার প্রতিশ্রুতি প্রকাশ করেছেন। কবি চায় তার ভুলগুলো শুধরে প্রিয়জনের সম্পর্কে মজবুত করতে। আমি যে শুরু থেকে একটু সামারি করে দিই, সেটা হচ্ছে এখানে কি বোঝাতে চেয়েছে, এখানে যে লাইনগুলো আছে চারটি স্তম্ভ করে, সেগুলো এটি বোঝাতে চেয়েছেন কবির এখানে যে যন্ত্রণা, ব্যক্তিগত মুক্তির আকাঙ্ক্ষা এবং অপরাধ বোধের প্রতিফলন। এখানে কবির নিজের ভুলগুলো, যন্ত্রণাগুলো এবং মুক্তির আকাঙ্ক্ষা প্রকাশ করতে চেয়েছে। কবিতার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছে মানুষ সবসময় মুক্তি, স্বাধীনতা এবং আত্মপ্রকাশের চেষ্টা করে, কিন্তু সেই চেষ্টায় মাঝে মাঝে অন্যদের আঘাত দিয়ে নিজেকে ভুল পথে পরিচালিত করতে হয়। এগুলোই তিনি বোঝাতে চেয়েছিলেন। আশা করি বুঝতে পেরেছো এবং এখান থেকে সামারি থিম এবং যে প্রশ্নগুলো আসবে সেগুলো কিন্তু তোমরা ইজিলি গ্যাস করতে পারবে এবং উত্তর দিতে পারবে। ওকে, থ্যাংক ইউ অল।